বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটি মূলত অর্থনীতি প্রথম পত্র থেকে সাজানো হয়েছে। আমাদের সর্বশেষ যে সিলেবাস, পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের 4টি অধ্যায় নিয়ে, তার মাঝে একটি অধ্যায় মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে আমি আলোচনা করব মুদ্রা ও ব্যাংক অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি অর্থের পরিমাণ তত্ত্ব। সেই অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, গুলশান কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে আমার আরো কয়েকটি ক্লাস আছে। আমি আশা রাখি তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো সাথে ছিলে। আমার আজকের টপিকটি অর্থের পরিমাণ তত্ত্ব, অর্থের বা মুদ্রার পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্বটি আরভিং ফিশার 1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে তার বক্তব্য উপস্থাপন করেন। তাই ফিশারের বক্তব্য অনুসারে ফিশারীয় তত্ত্ব বলা হয় এটাকে। আরভিং ফিশারের তত্ত্বটি আমরা সংক্ষিপ্ত আকারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই সাথে থাকবে। তোমাদের পরীক্ষার জন্য অর্থের পরিমাণ তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের আলোচনার শিক্ষণফল থাকছে, অর্থাৎ আজকের আলোচনা শেষে আমার শিক্ষার্থীরা যা শিখতে পারবে, মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, অর্থের পরিমাণ তত্ত্বটির গাণিতিক ও চিত্রভিত্তিক বর্ণনা করতে পারবে। 3টি শিক্ষণ ফলের আলোকে আমার প্রেজেন্টেশনটি, আমার কন্টেন্টটি তৈরি। অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনার পূর্বে আমার কিছু অনুমিত শর্ত জানা প্রয়োজন। অর্থাৎ এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করে অর্থের পরিমাণ তত্ত্বটি আলোচনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। অধ্যাপক আরভিং ফিশার কিছু অনুমিত শর্ত আমাদের দিয়েছেন। সেই অনুমিত শর্তগুলোর আলোকে আমরা অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করব। প্রথমত, সর্বদা মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে সমতা। অর্থাৎ মুদ্রার চাহিদা ও মুদ্রার যোগানের মধ্যে সবসময় সমতা বিরাজমান থাকবে। মুদ্রা কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচিত হবে। স্বল্পকালে উৎপাদন, লেনদেন ও মুদ্রার প্রচলন গতি স্থির থাকবে। সমাজে পূর্ণ নিয়োগ বিরাজমান, বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান। আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট 5টি অনুমিত শর্ত এখানে নিয়ে আসছি। তো এই অনুমিত শর্তগুলোর আলোকে বা এই অনুমিত শর্তগুলোর ব্যত্যয় ঘটবে না এমন বিবেচনায় আমরা অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করব। আমাদের অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনার পূর্বে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে দাম স্তর, অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য। আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন স্লাইড আলোচনার সময় এগুলো আলোচনা করে থাকব। আমি আবারও বলছি, অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্য, এই বিষয়গুলো নিয়ে আমার অর্থের পরিমাণ তত্ত্ব। তো এগুলো আলোচনার পূর্বে আমি মুদ্রার চাহিদা জানবো। মুদ্রার চাহিদা কি? দ্রব্য সেবাদি ক্রয় বিক্রয়ের জন্যই মুদ্রার চাহিদা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে পরিমাণ অর্থের প্রয়োজন
তাই অর্থের চাহিদা। দ্রব্য সেবাদি ক্রয় বিক্রয়ের জন্য মুদ্রার চাহিদা হয়। কোন দেশে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও তার দাম স্তর এবং অর্থাৎ গড় দামের উপর মুদ্রার চাহিদা নির্ভর করে। ক্রয় বিক্রয়যোগ্য মোট দ্রব্য সামগ্রী টি কে দাম স্তর পি দ্বারা গুণ করলে মোট চাহিদা পিটি পাওয়া যায়। অর্থাৎ এখানে সূত্রাকারে উল্লেখ করা হয়েছে পিটি কে আমরা মুদ্রার চাহিদা বলি। পি হচ্ছে প্রাইস আর টি হচ্ছে লেনদেনের পরিমাণ। দাম স্তর এবং লেনদেনের পরিমাণ গুণ করলে পাওয়া যায় মুদ্রার চাহিদা। মুদ্রার চাহিদা রেখাটি এমন হবে, অর্থাৎ মুদ্রার চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। তারপর আসছে আমাদের মুদ্রার যোগান, মানে অর্থের যোগান। মুদ্রার যোগান বলতে দেশে প্রচলিত মোট মুদ্রার পরিমাণকে বোঝায়। এর মধ্যে বিহিত মুদ্রা রূপে প্রচলিত নোট ও ধাতব মুদ্রা এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা যেমন চেক, বিনিময় বিল ও অন্যান্য ঋণপত্র ইত্যাদি। একটি নির্দিষ্ট সময় দেশে প্রচলিত বিহিত মুদ্রা এম, আমরা বিহিত মুদ্রাকে এম এবং ব্যাংক ঋণপত্র এম প্রাইম, এগুলোর গড় প্রচলন গতি ভি ও বি প্রাইম ধরা হলে মুদ্রার যোগান হবে বিহিত মুদ্রার যোগান অর্থাৎ এম বি এবং ব্যাংক ঋণপত্রের যোগান এম প্রাইম ভি প্রাইমের সমষ্টি। সুতরাং মোট যোগান হবে এম ভি প্লাস এম প্রাইম বি প্রাইম। বিহিত মুদ্রার পরিমাণকে এম এবং বিহিত মুদ্রার ঋণপত্রকে ব্যাংক ঋণপত্রকে এম প্রাইম আর ভি কে প্রচলন গতি, ব্যাংক ঋণপত্রের প্রচলন গতি হচ্ছে ভি প্রাইম। এগুলোর সবগুলোর সমষ্টি হচ্ছে আমার অর্থের যোগান বা মুদ্রার যোগান। মুদ্রার যোগান রেখাটি নিচের চিত্রের মতো হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসব মূল আলোচনায় ফিশারের বিনিময় সমীকরণে। অর্থাৎ আমরা ফিশারের বিনিময় সমীকরণে আমার মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগানের সমতা দেখাবো। আমার অনুমিত শর্তে কিন্তু তাই বলা ছিল যে মুদ্রার সর্বদাই মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগান সমান হবে। তো ফিশারের বিনিময় সমীকরণে ধরে নেওয়া হয় কোনো নির্দিষ্ট সময়ে মুদ্রার মোট চাহিদা মোট যোগানের সমান, অর্থাৎ এমভি ইকুয়াল টু পিটি। আমার কিন্তু অর্থের যোগান ছিল এমভি আর চাহিদা ছিল পিটি। হ্যাঁ, মোট যোগানের মাঝে এম প্রাইম ভি প্রাইম আসছিল, সেটা আমরা আলোচনা করব পরের স্লাইডে বিনিময় সমীকরণের সম্প্রসারিত রূপে। আমরা প্রথমে এমবি ইজ ইকুয়াল টু পিটি আলোচনা নিয়ে আসছি। এম ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার পরিমাণ, বি ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার গড় প্রচলন গতি, পি দাম স্তর এবং টি মুদ্রার সাহায্যে লেনদেনযোগ্য দ্রব্য সেবা। তাহলে ফিশার প্রথমে এমবি ইজ ইকুয়াল টু পিটি অর্থাৎ ফিশারের বিনিময় সমীকরণে মোট অর্থের চাহিদা এবং মোট অর্থের যোগান সমান এভাবেই ব্যাখ্যা করেছিলেন। তো আমরা এই পিটি ইজ ইকুয়াল টু এমবি লিখতে পারি। সুতরাং পি সমান এমবি ডিভাইডেড টি। আধুনিক কালে কাগজি ও ধাতব মুদ্রার সাথে সাথে ব্যাংক সৃষ্ট চলতি আমানত বা ঋণ মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত হয়। এ কারণে ফিশার নিম্নোক্তভাবে তার সংশোধিত বিনিময় সমীকরণটি প্রদান করেন, যাকে সম্প্রসারিত রূপ বলা হয়। ফিশারের বিনিময় সমীকরণের সম্প্রসারিত রূপ অর্থাৎ এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু পিটি। আমরা এটাকে সাইড চেঞ্জ করে লিখতে পারি পিটি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। সুতরাং পি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড টি। এখানে এম প্রাইম ব্যাংক সৃষ্ট ঋণ এবং ভি প্রাইম ব্যাংক ঋণের গড় প্রচলন গতি। তো আমরা আমাদের মূল আলোচনা থাকবে এই সমীকরণটি। আমি যে পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এই সমীকরণে ফিশার মুদ্রার যোগান, অর্থের চাহিদা, মুদ্রার যোগান হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম আর অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদা হচ্ছে পিটি। এই দুটোকে সমান ধরে স্বল্পকালে টি ভি এবং ভি প্রাইম এবং এম এর সাথে এম প্রাইমের অনুপাত স্থির থাকে, সেক্ষেত্রে এম ও এম প্রাইমের পরিবর্তনের সাথে
পি ও একই দিকে সমানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। এখানে কথাগুলো একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, আমি খুব সহজ করে বুঝিয়ে বলছি। কোন নির্দিষ্ট সময় এম ও এম প্রাইম এর পরিমাণ দ্বিগুণ হলে পি ও দ্বিগুণ হবে এবং মুদ্রার মূল্য হবে অর্ধেক। পক্ষান্তরে এম ও এম প্রাইম অর্ধেক হলে পি অর্ধেক হবে এবং মুদ্রা মূল্য দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে। মূল বক্তব্যটি খুব সহজভাবে উপস্থাপন করলে এভাবে বলা যায়, ফিশারের মতে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তরও দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে এবং অর্থের মূল্য দ্বিগুণ হবে। যেহেতু আমার অর্থের পরিমাণ এম ও এম প্রাইম এবং দাম স্তর পি এবং অর্থের মূল্যকে আমরা যদি ভিএম ধরি তাহলে এভাবে বলা যায় এম ও এম প্রাইম দ্বিগুণ হলে পি দ্বিগুণ হবে এবং ভিএম অর্ধেক হবে। আবার এম ও এম প্রাইম অর্ধেক হলে পি অর্ধেক হবে এবং অর্থের মূল্য ভিএম দ্বিগুণ হবে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সরাসরি সমমুখী সম্পর্ক এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। আমরা এটিকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। আমি গাণিতিকভাবে ব্যাখ্যায় নিয়ে আসার আগে আবারও মূল বক্তব্যটি বলতেছি, কারণ মূল বক্তব্যটির আলোকেই আমরা গাণিতিক ব্যাখ্যা বলি, চিত্রভিত্তিক ব্যাখ্যা বলি, সেগুলো বুঝতে পারবো এবং আলোচনা করব। সেভাবেই আলোচনা করব এবং সেভাবে আমরা বুঝবো। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে এবং অর্থের মূল্য দ্বিগুণ হবে। অর্থাৎ অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সমমুখী সম্পর্ক এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। তো আমরা একটা গাণিতিক উদাহরণ নিয়ে আসলাম, n is equal to 25, যাকে আমরা অর্থের পরিমাণ বলি। b is equal to 4 m prime 25 v prime 4 t 10। উল্লেখ্য যে আমরা v prime t এগুলো স্থির ধরে নিয়েছি। তো এখানে যদি আমি এই ফিশারের বিনিময় সমীকরণে মানগুলো বসাই, অর্থাৎ p is equal to আমরা জানি mv plus m prime v prime divided t, তাহলে কি হচ্ছে m is equal to 25 v is equal to 4 plus m prime 25 v prime 4 divided 10। তো এটাকে যদি আমি সমাধান করি, 25 কে 4 দ্বারা গুণ করলে 100 এবং 25 কে 4 দ্বারা গুণ করলে 100, তাহলে 100 যোগ 100 সমান হয় 200 ডিভাইডেড 10, ভাগ করলে 10 দ্বারা হয় 20। এখানে p সমান আমার 20 হয়, কিন্তু vm সমান কত হবে? vm সমান হচ্ছে অর্থের মূল্য সমান হচ্ছে 1/p। আমি যদি এই 1 কে 20 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.05 অর্থের মূল্য। আমরা এটা একটা বেসিক পি এবং বিএম বের করলাম। এখন দেখব আমার অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি অবস্থাটা হয়। অর্থের পরিমাণ 25 ছিল, এখানে 50 করা হয়েছে এম, এবং এম প্রাইম 25 ছিল 50 করা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়ে যদি দ্বিগুণ হয় তাহলে সেই ক্ষেত্রে সমাধান করলে হয় 40। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তরও দ্বিগুণ হচ্ছে। এবং দেখি আমরা অর্থের মূল্য কি হচ্ছে। অর্থের মূল্য আগে ছিল 0.05, এখন হয়ে গেছে 1/p মানে 1/40 0.025। অর্থাৎ দাম স্তর দ্বিগুণ হয়েছে কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়ে গেছে। সুতরাং আমার যে মূল বক্তব্য ছিল অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়, সেটা আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম। আবার যদি আমি অর্থের পরিমাণ অর্ধেক করি, দাম স্তর অর্ধেক হয়ে যাবে এবং অর্থের মূল্য দ্বিগুণ হবে, সেটা আমরা তোমাদের কাজ দেব। আমরা এই তত্ত্বটিকে চিত্রে ব্যাখ্যা করতে পারি। চিত্রে ক খ চিত্রে মুদ্রার যোগান, ক চিত্রে লম্ব অক্ষে দাম স্তর
ক্ষচিত্রে লম্ব অক্ষে মুদ্রার মূল্য পরিমাপ করা হয়েছে, আর উভয় চিত্রেই ভূমি অক্ষে মুদ্রার পরিমাণ অর্থের যোগান পরিমাপ করা হয়েছে। আমরা দেখে থাকি চিত্র চিত্রে বিএম পি ইজিক্যাল টু বিএম ও দাম স্তরের মধ্যে সম্পর্ক দেখায়, আর ক্ষচিত্রের দাম স্তর এবং অর্থের পরিমাণের মধ্যে ক্ষচিত্রে দেখানো হচ্ছে অর্থের মূল্য এবং অর্থের পরিমাণের সম্পর্ক, আর ক্ষচিত্রে দেখানো হচ্ছে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি ক্ষচিত্রে দেখা যাচ্ছে অর্থের দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সমমুখী সম্পর্ক, অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পায়। কিন্তু ক্ষচিত্রে দেখতে পাচ্ছি অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। আমরা সমমুখী সম্পর্ক দেখতে পাচ্ছি রেখাটি ঊর্ধ্বগামী এবং বিপরীত সম্পর্কে দেখতে পাচ্ছি রেখাটি নিম্নগামী হচ্ছে। ক্ষচিত্রে অর্থের পরিমাণ OM 0 হলে দাম স্তর P0, সেক্ষেত্রে অর্থের পরিমাণ ক্ষচিত্রে OM 0 কিন্তু অর্থের মূল্য BM 0। এখন দেখা যাচ্ছে যদি অর্থের পরিমাণ আমি বৃদ্ধি করি তাহলে ক্ষচিত্রে দাম স্তর বৃদ্ধি পায়। ক্ষচিত্রে এসে অর্থের পরিমাণ OM 0 থেকে OM 1 হলে অর্থের মূল্য BM 2 তে হ্রাস পায়। আবার সি বিন্দুতে ক্ষচিত্রে অর্থের পরিমাণ OM 0 থেকে OM 2 তে হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়। কিন্তু ক্ষচিত্রে দেখা যাচ্ছে C1 বিন্দুতে অর্থের পরিমাণ OM 0 থেকে OM 2 তে হ্রাস পেলে অর্থের মূল্য BM 1 এ বৃদ্ধি পায়। তাহলে আমরা ক্ষচিত্রে দেখতে পেলাম অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সমমুখী সম্পর্ক, অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য হ্রাস পায় ক্ষচিত্রে। আবার ক্ষচিত্রে অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়, অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ মূল কথা হচ্ছে আমার চিত্রে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের মূল্য হ্রাস পায়। আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের মূল্য হ্রাস পায়। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক দেখানো হচ্ছে ক্ষচিত্রে, আর ক্ষচিত্রে দেখানো হয়েছে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। আমি আবারও চিত্রটি একটু ক্লিয়ার করছি। প্রাথমিক অবস্থায় অর্থের পরিমাণ M0, দাম স্তর P0, তখন অর্থের মূল্য BM0। অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে M1 হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে P1 হয়, অর্থের মূল্য হ্রাস পেয়ে BM2 হয়। আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে M2 তে দাম স্তর হ্রাস পায় P2 তে, অর্থের মূল্য বৃদ্ধি পায় BM1 এ। আমরা এভাবে চিত্রটি অঙ্কন করতে পারি এবং চিত্রের মাধ্যমে অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা চিত্রভিত্তিক ব্যাখ্যা এবং ম্যাথমেটিক্যাল বা গাণিতিক ব্যাখ্যাটি খুব ভালোভাবে রপ্ত করেছো, বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি কাজ থাকছে। ধরা যাক m is equal to 50, v is equal to 4, m prime 50, v prime 4, t is equal to 10। যদি m is equal to 100, m prime 100 অর্থাৎ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, তাহলে bm কত? এই গাণিতিক সমাধানটি তোমরা করে আমার ইকোনমিক্স স্টাডি জোন অথবা আমার মেসেঞ্জারে তোমরা পার্সোনাল মেসেঞ্জারও তোমরা সেন্ড করতে পারো। এতক্ষণ তোমাদের সাথে আলোচনায় ছিলাম অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে। আশা করি আমার ছাত্রছাত্রী আমার অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনাটি বুঝতে পেরেছে, আমার প্রেজেন্টেশনটি তাদের কাছে সহজ লেগেছে। যেখানে তোমরা বুঝতে পারোনি বা তোমাদের কাছে দুর্বোধ্য মনে হয়েছে তোমরা কমেন্টস বক্সে লিখবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবারও তোমাদের সামনে কোনো এক নতুন টপিক নিয়ে, এই টপিকের সমস্যার সমাধান নিয়ে হাজির হব।
নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।